13 মাসে বন্ধ বিজিএমইএ এর 154 কারখানা, কাজ হারিয়ে বেকার 1.5 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগ কর্মসংস্থান বাড়ার সুযোগ দেখছেন না উদ্যোক্তা। ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ। রাজনীতির চেয়ে বাণিজ্য বিনিয়োগ স্বার্থে অগ্রাধিকার দেয়া পরামর্শ। মংলা সমুদ্র বন্দর দিয়ে বেড়েছে আমদানি রফতানি, গড়ে উঠছে শিল্প কারখানা, ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 30,000 নতুন কর্মসংস্থান। দুর্গোৎসবে ভারতে যাচ্ছে 1200 মেট্রিক টন ইলিশ। প্রথম চালানে গেল প্রায় 38 টন। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দাম দেশের বাজারে। এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে একমত বাংলাদেশ কুয়েত, গুরুত্ব পাবে তৈরি পোশাক, ওষুধ, কৃষি ও শিল্পজাত পণ্য। শীর্ষ ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ব্যয়ের চাপে থাকা নিম্ন আয়ের মানুষ যখন দৌড়াচ্ছে কাজের সন্ধানে, তখন আরও কর্মহীন হয়ে পড়ার তথ্য দিচ্ছে বিজিএমইএ। গেল 13 মাসে বন্ধ হয়েছে শুধু এই একটি সংগঠনের সদস্যভুক্ত 154টি রফতানিমুখী তৈরি পোশাক কারখানা। কাজ হারিয়েছেন 1 থেকে 1.5 লাখ শ্রমিক। তাদের কাজের সুযোগ তৈরিতে সরকারকে এগিয়ে আসার তাগিদে শ্রমিক নেতাদের। তবে রাজনৈতিক সরকার ছাড়া দেশে বিনিয়োগ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির সম্ভাবনা দেখছেন না উদ্যোক্তারা। এদিকে আয়ের পথ বন্ধ হলে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। অফিস তো 4 মাসের মতোই হচ্ছে বন্ধ। আমাকে তো করে খাওয়া লাগবে, কিভাবে করে খাবো কোনো অফিসে যদি না নেয়? ঋণ করে নিয়ে এসে বাচ্চাগুলো খাওয়াই, তো তারাও দিতে চায় না যে তোমার চাকরি নেই, তুমি আবার দিবা কোত্থেকে। পোশাক কারখানা বন্ধের পর 4 মাস ধরে বেকার মৌসুমী জানাচ্ছিলেন তার দৈন্য দশার কথা। এরই মধ্যে সংসার ব্যয়ের চাপ মাথায় নিয়ে রাজমিস্ত্রি হয়ে গেছেন তার স্বামী পোশাক শ্রমিক মনিরুল ইসলাম। এমনিতেই দৈনিক তার কাজ জোটে না, এর মধ্যে আবার মাঝে মাঝেই বাগড়া দেয় প্রকৃতির বৈরিতা। রাজমিস্ত্রির কাজ যেমন ধরেন আজকে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে, আজকে কাজ হয়নি, 2 দিন হয় 3 দিন বসে থাকে। গার্মেন্টসে গেটে গেটে যায়, কিন্তু গেটে গেটে যাওয়ার লাভ নাই, লোক নেয় না। সচল কারখানাগুলোর সামনে গিয়েও দেখা মিলল চাকরির খোঁজে দিনের পর দিন হন্যে হয়ে ঘুরছেন বন্ধ কারখানার কর্মীরা। ফ্যাক্টরির সামনে আমরা ঘুরতে আসছি, কোথাও নিয়োগ নাই। আমার চাকরি হচ্ছে না, আমাদের তো বাঁচতে তো হবে। কত মানুষ বেকারত্ব ঘুরতেছে। মেয়ে মানুষের তাও 2-1টা টানে, কিন্তু ছেলে মানুষ একদমই টানে না। কারখানা বন্ধ হয়ে গেছে, বাট আমাদের ভ্যাকান্সি তো বাড়ে নাই। স্থানীয়রা বলছেন কারখানা বন্ধের নেতিবাচক প্রভাব পড়েছে বাসা ভাড়া সহ স্থানীয় ব্যবসা বাণিজ্যে। একটা ফ্যাক্টরি বন্ধ হলে এই মালিকের ক্ষতি, সরকারের ক্ষতি, জনগণের ক্ষতি। ব্যবসা বাণিজ্য, বাসা ভাড়া সবারই আমগো সমস্যা। তথ্য বলছে গত বছরের 5 আগস্টের পর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুধু বিজিএমইএ এর সদস্যভুক্ত কারখানাই বন্ধ হয়েছে 154টি। এতে কাজ হারিয়েছেন প্রায় 2 লাখ শ্রমিক। এর মধ্যে 20 থেকে 30% অন্য কারখানায় কাজের সুযোগ পেলেও বেকার হয়েছেন বাকিরা। বন্ধের পথে রয়েছে আরও অন্তত 20টি কারখানা। এমন বাস্তবতায় কোনো শিল্প প্রতিষ্ঠান যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, কর্মের সুযোগ যেন আর সংকুচিত না হয়, তা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। দিন শেষে এই শ্রমিকগুলো কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের সকল স্টেক হোল্ডারদেরকে একটা সোশ্যাল ডায়ালগে আসা উচিত। কোনোভাবেই রাজনীতির কারণে যেন কারখানা বন্ধ না হয়ে যায়। কারখানা বন্ধের পরিসংখ্যান উদ্বেগ বাড়ালেও উদ্যোক্তারা বলছেন কর্মসংস্থান তৈরিতে দরকার রাজনৈতিক সরকার। 5 আগস্টের পরে বেশ কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিশ্ব জানে যে এখানে কোনো স্থিতিশীল সরকার নেই, যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে, যার পরিপ্রেক্ষিতে তেমন কোনো ইনভেস্টমেন্ট আসছে না। যদি একটা ভালো ইলেকশন হয়, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসে, আমার মনে হয় বাংলাদেশ ইনশাআল্লাহ গার্মেন্টস একটা আবার ভালো অবস্থা যেতে পারবে। অর্থনীতিবিদদের শঙ্কা, ক্রমাগত কাজের সুযোগ কমলে সমাজে বাড়তে পারে অপরাধমূলক কর্মকাণ্ড। যখন একটা কারখানা বন্ধ হয়ে যায়, তখন শ্রমিকরা যে অন্য জায়গায় যে যাবেন সেইটা সংকুচিত হয়ে আসছে, এবং এটার ফলে অবশ্যই একটা তো তাদের জীবন মানের উপরে এটার অবনমন হয়েছে। অনেক সময় এসব কারণে অপরাধের মাত্রাও বেরিয়ে যায়। এখন কাজটা হবে সেটা হলো যে কিভাবে আমরা বিনিয়োগে একটা ত্বরণ সৃষ্টি করতে পারি। যখন দেশের সবচেয়ে বড় শিল্প খাতে কমে কর্মসংস্থানের সুযোগ, তখন চাপ বাড়ে অন্য খাতে। কিন্তু অন্য খাত কি এই বাড়তি চাপ নিতে প্রস্তুত? এমন প্রশ্ন সামনে এনে রাজনৈতিক দূরদর্শিতা ও অর্থনৈতিক প্রত্যাশাকে এক বিন্দুতে মিলিয়ে
কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, আশুলিয়া, ঢাকা। বিনিয়োগ, কর্মসংস্থান ও তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে কুয়েত থেকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় বাণিজ্য আপনাকে স্বাগতম হাতেম ভাই। হাতেম ভাই, আমরা একটা রিপোর্ট দেখছিলাম একটু আগে, বিজিএমই এর গত 13 মাসে 154টি কারখানা বন্ধ। এই 154টি কারখানা মানে তো আসলে সেখানকার হাজার হাজার লক্ষ শ্রমিক, যেটি বলা হচ্ছে পরিসংখ্যানে 1 থেকে 1.5 লক্ষ শ্রমিকের কথা। এই 1 থেকে 1.5 লক্ষই তো শুধু নয়, তাদের একটা পরিবারে তো গড়ে অন্তত 3 থেকে 4 জন করে খাবার খাওয়ার মতো মানুষ আছে, সন্তান আছেন। এই যে বিশাল একটা জনগোষ্ঠী, 8-10 লক্ষ মানুষ, তাদের আসলে যে একটা জীবন এখন তারা পার করছেন, এটির সুরাহা আসলে কি দেখছেন আপনারা? ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ ব্যাংক গতকালকে একটা সার্কুলার দিয়েছেন, আমরা দেখলাম যে 10 বছর মেয়াদি ঋণের রিশিডিউল 2% ডাউন পেমেন্টে। আমি আমাদের বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, বা আমাদের সমসাময়িক যারা আমরা লেখাপড়া করার সময় স্কুল জীবনে আমরা প্রত্যেকে একটা সেন্টেন্স পড়েছিলাম, দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তো বাংলাদেশ ব্যাংকের অবস্থা হলো ওরকমই, যে বাংলাদেশ ব্যাংকের আপনারা নিশ্চয়ই দেখেছেন বা শুনেছেন গত 1-1.5 বছর 2 বছর যাবতই আমি অনেক কথা বলছি যে বাংলাদেশ ব্যাংকের যে পলিসিগুলি, এই পলিসির কারণে অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে এবং ইন্ডাস্ট্রিগুলিকে গলা টিপে হত্যা করা হচ্ছে। তো বাংলাদেশ ব্যাংকও ওই অবস্থায় যে সার্কুলার অবশেষে একটা দিয়েছেন, বাট ততক্ষণে অনেক পেশেন্ট হ্যাড ডাইড অলরেডি। তো এখন এই যে পরিস্থিতি, বা সামনে কিন্তু আরো অনেক ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলি বন্ধ হতে যাচ্ছে। তো আপনি যেটা বিজিএমইর হিসাব দিলেন 158টা, বিকেএমইরও আমি কিন্তু কন্টিনিউয়াস বলে যাচ্ছে এরকম ইন্ডাস্ট্রি কিন্তু একটার পর একটা বন্ধ হচ্ছে। জি হাতেম ভাই, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। বিকেএমইর কথাটাও একটু আপনার কাছে আমি প্রশ্নটা করি, তাহলে আপনার উত্তর দিতে সহজ হবে। বিকেএমইর চিত্রটা আসলে এখন আপনাদের কি সেখানে কি এই ধরনেরই প্রবণতা দেখছেন? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে বিকেএমইরও কিন্তু আমি কিছুদিন আগে হিসাব করেছিলাম 2024 সালের জানুয়ারি থেকে 25 সালের জুন পর্যন্ত 87টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং এর মধ্যে আরো কিছু বন্ধ হয়ে 100-র উপরে চলে গিয়েছে অলরেডি। এবং আগামী এই বছরের বাকি ডিসেম্বর পর্যন্ত আমার জানা মতে যতগুলি আরো ফ্যাক্টরি বন্ধ হতে যাচ্ছে, তাতে গিয়ে 120-এর উপর 20 ছাড়িয়ে যাবে বন্ধ ফ্যাক্টরির সংখ্যা। এবং আপনি যেটা যথার্থই বলেছিলেন, 120টা ফ্যাক্টরির যে শ্রমিকের সংখ্যা বলছেন, যে ধরেন 120টা ফ্যাক্টরিতে এখানেও এরকম 1,20,000 শ্রমিক কমপক্ষে হবে। এবং তার সাথে যদি আমরা 3 জন বা 4 জন তার ফ্যামিলি মেম্বার ধরি, তাহলে কত লোক আপনার এই সমস্যার মধ্যে পড়তে যাচ্ছে, এইটা আপনারা একটু অনুধাবন করেন। এবং আমরা মনে করি যে এই সময়ের এই সংকটটার জন্য মূলত বাংলাদেশ ব্যাংকের রং কিছু পলিসি, পাশাপাশি বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিস, এবং এই যে শিল্পে জ্বালানি সংকট থেকে শুরু করে নানা রকমের সংকটের কারণে অনেকে লস দিতে শেষ পর্যন্ত বাধ্য হয়েছে এক সময় বন্ধ হয়ে যেতে। বন্ধ তো তার হইতে চায় না কেউ, কিন্তু ব্যাংকিং অসহযোগিতার কারণে, চরম অসহযোগিতা কারণেই মূলত এই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়েছে। কেমন অসহযোগিতা? যেমন ধরেন যে এই সমস্ত সংকটের কারণে ব্যাংক বা ইন্ডাস্ট্রিগুলি হয়তো ঠিকমতো রান করতে পারেনি, এক্সপোর্ট হয়তো ঠিকমতো রান করতে পারেনি, কিন্তু শ্রমিকের বেতনটা কিন্তু দিয়ে যেতে হয়েছে। ফলে তার একটা তারল্য সংকট সেখানে দেখা দিয়েছে। তারল্য সংকট দেখা দিতে একসময় ব্যাংকে এই তারল্য সংকট যখন বেড়ে যায়, তখন ব্যাংক হয়তো তাকে ফোর্স লোন করেছে। এই ফোর্স লোনের কারণে ব্যাংক তখন পরবর্তীতে তার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তো যখন কার্যক্রম বন্ধ করে দেয়, একটা ইন্ডাস্ট্রি, একটা ফ্যাক্টরির যদি আপনার 5 মাস, 6 মাস, 1 বছর যদি তার কোনো ব্যাক টু ব্যাক না দেয়, তাকে যদি কোনো ফ্যাসিলিটি না দেয়, তো এমনিই সে এটা মরে যেতে বাধ্য, তখন রক্তশূন্য হয়ে মরে যেতে বাধ্য। এবং তাই হয়েছে এবং এখনো হচ্ছে। তো আমরা বাংলাদেশ ব্যাংকে অনেকবার বলেছি, অন্তত চলমান ফ্যাক্টরিগুলিকে আপনারা পলিসি দিয়ে, সাপোর্ট দিয়ে কোনোভাবে অন্তত চালু রাখার ব্যবস্থা করেন। কিন্তু সেখানে পরিস্থিতি হলো এরকম যে আমি জানি না
ব্যাংকের গভর্নরের গত 1 বছর সেখানে কি একটা সমন্বয়হীনতা বিরাজ করছে কিনা বাংলাদেশ ব্যাংকে? উপরের লেভেলে সিনিয়র লেভেলের কর্মকর্তা তো গভর্নর নির্দেশ দিলে হয়তো ডেপুটি গভর্নর বা তার নিচের লেভেলের লোকজন শোনেন না বা কাজ করেন না। ডিপার্টমেন্টের লোকজন হয়তো বলেন যে এই ওনার মানে লিখিত অর্ডার না পাইলে ওনারা কাজ করবেন না। এই ধরনের নানা রকমের সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করেছি, কারণ আমি বিষয়গুলির সাথে খুব ওতপ্রোতভাবেই জড়িত ছিলাম এবং বাংলাদেশ ব্যাংক সহ অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, উপদেষ্টা মহোদয়ের সঙ্গে আমি সেভারাল টাইম এগুলি নিয়ে কথা বলেছি এবং ওনারাও হস্তক্ষেপ করেছেন, কিন্তু আলটিমেটলি সহযোগিতা তেমন বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকগুলির সহযোগিতা তেমন পাওয়া যায়নি। ইদানিং যেটা আরো হয়েছে যে 5টা ব্যাংক মার্জারে যাচ্ছে এবং আরো যে 5টা ব্যাংক এসালম গ্রুপের সাথে সম্পৃক্ত যে 10টা ব্যাংক, এই 10টা ব্যাংক গত 1 বছর যাবত এই 10 ব্যাংকের যারা মধ্যে কার্যক্রমে ছিল, ইন্ডাস্ট্রি যারা আমদানি রপ্তানি কার্যক্রমে ছিল, তারা চরম একটা অব্যবস্থাপনা বা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের মাস শেষে বেতনের টাকা ব্যাংক দিতে পারেনি, ইভেন তাদের টাকা নিজের টাকা থাকার পরেও ব্যাংকগুলি তাদেরকে বেতনের টাকা দেয়নি। রপ্তানি করে ডকুমেন্ট সাবমিট করলে, ডকুমেন্ট পারচেস করে টাকা দিবে বা প্রসিড রিয়ালাইজ হইলে ডলার আসছে, সেই ডলার থেকে তার প্রাপ্য টাকাটা ব্যাংক দিবে, সেটাও কিন্তু ব্যাংকগুলি দেয়নি। তো এরকম অবস্থায় ব্যাংকগুলোর আপনি যদি বলছিলেন যে মানে পলিসিগত যে সহায়তা দেওয়া, আসলে তো এই শিল্প যে সেক্টরের কথা আমরা বলছি, যে কারখানাগুলো চলে, এটি তো ব্যাংকের সঙ্গে একটা ব্যাংকিং চ্যানেলের সঙ্গে একেবারে ওতপ্রোত হয়ে জড়িত। তো ব্যাংকিং খাতেও আমরা দেখছি বাংলাদেশ ব্যাংক যেহেতু তাদের নিয়ন্ত্রক সংস্থা বা অভিভাবক, ব্যাংকের জন্য যে নীতিমালাগুলো তার প্রণয়ন করছে, সেটির প্রভাবে কি মূলত আপনাদের এখানে সরাসরি পড়ছে, মানে সেটি বলছেন আপনি? অবশ্যই এবং আমি গত কয়েকদিনও বেশ, যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এরকম বেশ, তারপরে এক্সিম ব্যাংক, এরকম বেশ কয়েকটা ব্যাংকের ক্লায়েন্টরা, মানে আমার যারা মেম্বার, আমাদের তার ইভেন বিকেএমই বিজিএমির মেম্বাররা আমার কাছে অনেকবার আসছে, লিখিত নিয়ে আসছে, অভিযোগ নিয়ে আসছে যে তাদের পাওনা টাকা দিচ্ছে না। একজন ওই দিন আসছে, তার 6 কোটি তার ব্যাংকে এই অবস্থার কারণে সেখানে তার সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য একটা ব্যাংকের সাথে সে মার্জ করেছে, কিন্তু ওই ব্যাংকে তার 6 কোটি টাকা পাওনা, সেই 6 কোটি টাকাটা এফডিআর, সেই টাকাটা ব্যাংক দিচ্ছে না। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য ইন্ডাস্ট্রিটা যখন বন্ধ হয়ে যাবে তখন কি দাঁড়াচ্ছে? বন্ধ হয়ে গেলে তার যে বিশাল একটা লায়াবিলিটিস ব্যাংকে থাকবে, সেই লায়াবিলিটিসের জন্য কিন্তু ব্যাংক এবং সরকার, এই ইন্ডাস্ট্রির মালিক বা তার যারা গ্যারান্টার বলেন যারা থাকবে, প্রত্যেককে জেলে নেওয়ার জন্য নানাভাবে হেনস্থা করার জন্য মানে সকল প্রকার আইন প্রণয়ন করে রেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এই ব্যাংকগুলি যখন আবার পাওনা টাকা দিতে পারছে না, তখন ওই ব্যাংকের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ব্যবস্থা বা আইনগত কোনো ব্যবস্থা সেখানে আমরা দেখছি না। ইভেন আমি ওই দিন একজনকে পরামর্শ দিয়েছি যে তোমার যে এফডিআর টাকা ফেরত দিচ্ছে না, উকিল নোটিশ পাঠাও ব্যাংকে, পাঠিয়ে তার বিরুদ্ধে মামলা করো। ব্যাংকের মালিক সহ, পরিচালক সহ যারা আছে কর্মকর্তা, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করে দাও, কারণ তারা যখন সুযোগ পাইলেই একটা আনডেটেড ব্ল্যাঙ্ক চেক, যেগুলি আমাদের কাছ থেকে সিকিউরিটি হিসেবে নিয়ে রাখে, সেই সিকিউরিটি চেক দিয়ে তারা তাদের মনের ইচ্ছা মতো টাকা বসিয়ে, ডেট বসিয়ে, তারা আমাদের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হেনস্থা করার জন্য, হয়রানি করার জন্য নানাভাবে ব্যস্ত হয়ে পড়ে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন থাকবে না? এই একটা রাষ্ট্রের মধ্যে এই ধরনের দ্বৈত নীতি কেন থাকবে? ইভেন বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকগুলিকে সেভ করার জন্য পলিসি করেছে, যেখানে ইন্ডাস্ট্রি বা এই ধরনের ব্যবসায়ীরা যখন দেউলিয়া হয়ে যায়, তাদের কোনো সেফ এক্সিট না দিয়ে ব্যাংকগুলিকে মাত্র 2 লক্ষ টাকা ডিপোজিটরদেরকে দিয়ে বা পাওনাদেরকে দিয়ে অব্যাহতি নেওয়ার সেই বিধান বাংলাদেশ ব্যাংক করেছে। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংক কেন এই ধরনের ব্যবস্থা নিবে একতরফা? হাতেম ভাই, এই যে আপনি বলছিলেন আর কি যে গত 5 আগস্টে তো সরকারের একটা পট পরিবর্তন হচ্ছে, রাজনৈতিক পট পরিবর্তন, সব কিছু মিলিয়ে 1 বছরের বেশি সময় তো পার হয়ে গেল। তো এখন মানে নির্বাচিত সরকার, আমরা অন্যান্য যে রিপোর্টেও দেখছিলাম যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আসলে এই সিনারিওর কোনো পরিবর্তন তারা বলছেন হবে না। আপনি আসলে কি মনে করছেন এখানে, মানে আসলেও কি নির্বাচিত রাজনৈতিক দলের যে সরকার গঠন করবে, যারাই করুক সেটি না আসা পর্যন্ত এই অস্থিতিশীলতা কি কাটবে? দেখেন,
আমি যে পলিসিগুলির কথা বলছি বা সেই সমস্যাগুলির কথা বলেছি, এটা কিন্তু নির্বাচিত সরকার প্রয়োজন নেই। নির্বাচিত সরকার আসলে অবশ্যই ভালো, এবং নির্বাচিত সরকার রাজনৈতিক কমিটমেন্ট থাকে, জনগণের প্রতি অনেক কমিটমেন্ট থাকে, সেখানে তারা অনেক রকমের দূরদর্শী সিদ্ধান্ত, সাহসী সিদ্ধান্ত নিতে তারা পারে। যে কিন্তু এই যে আমি যে মৌলিক ডিমান্ডগুলি, এই ডিমান্ডগুলির জন্য কিন্তু নির্বাচিত সরকার প্রয়োজন নেই। বর্তমান সরকারই পারে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত ভালো মানুষ, তিনি একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ, অনেক পলিসি ওনারা নিয়েছেন দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। তারপরে যে টাকা লুটপাট হয়েছে, সেই লুটপাট থেকে যে একটা ধ্বংসযোগ্য ব্যাংকিং সেক্টরে হয়েছে, সেখান থেকে ঘুরে দাঁড়াবার ওনারা অনেক চেষ্টা করছেন, সফলও হয়েছেন অনেকটা। কিন্তু এই জায়গাগুলিতে এখনো ওনারা কোনো পদক্ষেপ নেননি। এবং গত 1 বছর যাবৎ আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর বা সংশ্লিষ্ট সকল পর্যায়ে অনেকবার কথা বলেছি, উপদেষ্টা মহোদয়ের সঙ্গেও কথা বলেছি, কিন্তু এই যে ইন্ডাস্ট্রিগুলি এইভাবে অসহযোগিতার কারণে, বাংলাদেশ ব্যাংকের রং পলিসির কারণে এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তাদের কোনো উদ্যোগ আমরা তেমন দেখিনি। তারপর যেমন ধরেন, বাংলাদেশ ব্যাংক হয়তো বলছেন যে তারা যে উদ্যোগগুলি নিচ্ছেন এগুলি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস। আনডাউটলি ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিস, আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এখন যদি আপনি বলেন যে জার্মান, সুইজারল্যান্ড সহ ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা যে পলিসি বেস্ট প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস করে, বাংলাদেশের মতো হতদরিদ্র এবং এই ধরনের ভঙ্গুর অর্থনীতির একটা দেশকে যদি এই ধরনের উন্নত বিশ্বের প্র্যাকটিসগুলিকে চাপিয়ে দেওয়া হয়। এক্স্যাক্টলি হাতেম ভাই, আমরা মনে হয় আলোচনাটা মানে যদি খুব সংক্ষেপে যদি বুঝতে পারি যে আমরা কপি পেস্ট করার আসলে এখানে সুযোগ নেই, কেননা আমরা যেখানে যেই মাঠে এটাকে প্রয়োগ করছি, মানে ফুটবল মাঠে আসলে আমরা ক্রিকেটের নিয়ম প্রয়োগ করে আমাদের খুব একটা ফল আসবে বলে আমরা মনে করছি না। ধন্যবাদ হাতেম ভাই, আপনি আমাদেরকে সময় দিলেন এতক্ষণ। ধন্যবাদ। আলোচনায় যুক্ত ছিলেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার ঝড় তুলেছে ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ। প্রশ্ন উঠেছে, দুই পরাশক্তির এই ঘনিষ্ঠতা বাংলাদেশের কূটনীতিতে কতটা প্রভাব ফেলবে? কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বিষয়টি বাংলাদেশের জন্য কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তবে পররাষ্ট্রনীতিতে রাজনৈতিক স্বার্থের চেয়ে বাণিজ্য, অবকাঠামো ও বিনিয়োগের বিষয়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শেখ সালাউদ্দিনের ছবিতে তিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ প্রতিবেদন। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্কে এখন নতুন রসায়ন। দীর্ঘদিনের টানাপোড়েন আর অবিশ্বাসের ছায়ায় ঘেরা সম্পর্ক ভুলে বন্ধু হওয়ার ঘোষণা দিয়েছে দেশ দুটি। সম্প্রতি তিয়ানজিয়ানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে ঘোষণা করেন। বছরের পর বছর ধরে উত্তেজনা চলার পর এই পরিবর্তন আন্তর্জাতিক রাজনীতিতে আলোড়ন তুলেছে। গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের বৈদেশিক নীতিতে ভারতের সঙ্গে খানিকটা দূরত্ব তৈরি হয়। একই সঙ্গে চীন ও পাকিস্তান যখন ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছে, ঠিক সেই সময় বেইজিং নয়াদিল্লির এই ঘনিষ্ঠতা ঢাকার পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে কিনা এ নিয়েও প্রশ্ন উঠছে কূটনৈতিক অঙ্গনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের জন্য বিষয়টি কেবল খবর নয়, কৌশলগত সংকেত বটে। সতর্কতার সাথে আমরা তাদের সম্পর্কটা পর্যবেক্ষণ করে আমরা আমাদের যে উদ্দেশ্য আছে সকলের সাথে সম্পর্ক বজায় রাখা আমাদের স্বার্থে, সে কাজটা আমাদের করে যেতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলেন, প্রতিটি দেশই নিজস্ব একটি মেরু তৈরি করতে চাইছে। বাংলাদেশ কিভাবে এই মাল্টিপোলারকে তার স্বার্থে নিয়ে আসবে, এটা আমাদের উপরই কিন্তু একেবারেই কাজটা আমাদের করতে হবে। পেশাদারিত্ব যদি সে বাড়াতে পারে, তাহলে ওই যে মাল্টিপোলার যেটা, সেখান থেকে সে বড় আকারেই কিন্তু আমি মনে করি লাভবান হবে। তবে ভারত চীনের এই বন্ধুত্ব কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, কূটনীতির এই পরীক্ষায় ভারসাম্য ধরে রাখাই হবে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। মোংলা সমুদ্র বন্দর দিয়ে বেড়েছে আমদানি রফতানি। বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক
শিল্প কারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে প্রায় 30,000 কর্মসংস্থান। বন্দরের জেটি এলাকায় আছেন সহকর্মী মাহমুদ হাসান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, মোংলা সমুদ্র বন্দর এখন ব্যবসায়ীদের একটি অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু মোংলা বন্দর জুড়ে। তবে ব্যবসায়ীরা কিন্তু এখানে আমদানি রপ্তানি পণ্য আমদানির শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশের বন্দর ব্যবসায়ীরা। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে যেমনটি জানিয়েছে যে চলতি অর্থ বছরের এই 2.5 মাসে এ পর্যন্ত মোংলা বন্দরে 156টি বিদেশি পণ্য বোঝাই নিয়ে জাহাজ নোঙর করেছে। তার মধ্যে 8,500 টিউস কন্টেইনার হেল্ডিং করা হয়েছে। গাড়ি এসেছে 2,113টি। এছাড়া পণ্য আমদানি হয়েছে 16,13,000 মেট্রিক টন। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছে যে মোংলা বন্দর এখন কিন্তু আগের তুলনায় অনেকটা শীর্ষস্থান ধরে রেখেছে। কারণ মোংলা বন্দর শুধুমাত্র বাংলাদেশের না, এটি দক্ষিণ এশিয়ার একটি কেন্দ্রবিন্দু কিন্তু মোংলা সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চলে। এখানে কিন্তু অনেকটাই কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে মানুষের। কারণ এই মোংলা বন্দর সংলগ্ন এখানে প্রায় 1/2 শতাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে ইপিজেড রয়েছে, বিশেষ অর্থনৈতিক জোন রয়েছে। এছাড়া এখানে কিন্তু বাংলাদেশের বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু মোংলা বন্দর ঘিরে এখানে থেকে গড়ে উঠেছে, যার কারণে কিন্তু মোংলা বন্দর আগের তুলনায় অনেকটাই চাঙ্গা হয়েছে। কারণ বর্তমান সরকারের প্রচেষ্টায়, চীন সরকারের সহায়তায় কিন্তু এখানে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তবে এই প্রকল্পগুলো প্রায় চলমানের পথে। এগুলো যদি শেষ হয়ে যায় তাহলে মোংলা বন্দর হবে বিশ্বের আন্তর্জাতিক বাজারে একটি সুনামধন্য এবং পরিবেশ বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। তবে ব্যবসায়ীরা আমাদের যে কথাটি জানিয়েছে যে মোংলা বন্দরকে আরো সচ্ছল করতে হলে এবং মোংলা বন্দরকে অন্যান্য বন্দরের তুলনায় যদি মোংলা বন্দরকে সেই তুলনায় শীর্ষস্থান ধরে রাখতে হয় তাহলে ব্যবসায়ীদের পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়া পণ্য আমদানি রপ্তানিতে যতগুলো ম্যাটেরিয়ালস প্রয়োজন সেগুলো সম্পূর্ণ করতে হবে। তবে বন্দর কর্তৃপক্ষ আমাদের যেমনটাই জানিয়েছে যে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করার জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিয়ে আসছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এছাড়া পণ্য আমদানি রপ্তানি এখানে রাখার জন্য সকল ব্যবস্থা করেছে বন্দর কর্তৃপক্ষ। এবং চেয়ারম্যান যেমনটাই জানিয়েছে যে এখানে ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করার জন্য সকল কিছু ব্যবস্থা করে রেখেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানির ব্যাপারে সর্বশেষ তথ্য। মোংলা বন্দর থেকে যুক্ত হয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। চিকিৎসা ও শিল্প খাতের চাহিদা মেটাতে ক্রমেই বাড়ছে অক্সিজেনের চাহিদা। প্রয়োজন মেটাতে হচ্ছে আমদানিও। ভারত থেকে আমদানি সহজ করতে বেনাপোল বন্দরে একটি প্ল্যান্ট স্থাপন হলেও চালু হয়নি 3 বছরেও। এ অবস্থায় ভারতের বিকল্প দেশ থেকে আমদানির পথ সুগম করার পাশাপাশি আমদানি করা অক্সিজেন সহজে সংরক্ষণের পথ উন্মুক্ত করার দাবি ব্যবসায়ীদের। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। দেশে অক্সিজেনের দৈনিক চাহিদা প্রায় 400 মেট্রিক টন। এর মধ্যে কলকারখানায় 250 মেট্রিক টন আর বাকিটা দরকার পড়ে স্বাস্থ্য খাতে। আগে অক্সিজেন আমদানির উপর নির্ভরশীল ছিল বাংলাদেশ। বর্তমানে চাহিদার অর্ধেকের বেশি দেশেই তৈরি করা হয়, বাকিটা আসে ভারত থেকে। তবে অক্সিজেন সংরক্ষণ ও দ্রুত সরবরাহের ক্ষেত্রে রয়েছে নানা প্রতিবন্ধকতা। শনিবার কাস্টমসে অক্সিজেন সারকরণ না হওয়ায় বৃহস্পতিবার অক্সিজেনবাহী কোনো ট্রাক ঢুকলে তা বন্দরে দাঁড়িয়ে থাকে রোববার পর্যন্ত। এতে সরবরাহে বিঘ্ন ঘটে, বাড়ে আমদানি ব্যয়। সংকট মোকাবিলায় ভারত ছাড়াও বিকল্প দেশ থেকে অক্সিজেন আমদানির পথ খোলা রাখার পাশাপাশি সংরক্ষণের সুযোগ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। বাইরের কোনো বিকল্প পথে আমাদেরকে অক্সিজেনটাকে বাংলাদেশে রিজার্ভ রাখা, যে মহামারী হলেও আমরা যাতে সেটাকে প্রতিরোধ করতে পারি। আমরা আশা করব সরকার পর্যাপ্ত অক্সিজেন মজুত রাখে। 3 বছর আগে বেনাপোলে 300 টন ধারণ ক্ষমতার একটি অক্সিজেন প্লান্ট স্থাপন করে লিন্ডে বাংলাদেশ। তবে এখনও অক্সিজেন খালাসের অনুমতি পায়নি আমদানিকারক প্রতিষ্ঠানটি। সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় প্লান্টটি চালু করা দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা। করোনা দেখা যাচ্ছে, অতএব এটা অবিলম্বে চালু করলে এখানে 300 টন গ্যাস থাকলে রাউন্ড দ্য ক্লক শুক্র শনিবারেও এরা ডেলিভারিতে। কাস্টমসের তথ্য, 2018 সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে অক্সিজেন আমদানি হয় 4,939 মেট্রিক টন। পরের বছর 3,833 টন আমদানি হলেও করোনাকালীন 2020 সালে 6,820 টন ও 2021-এ আসে 17,047 টন। 2022 সালে 3,511 টন, 2023 ও 24 সালে যথাক্রমে 7,592 ও 4,163 টন অক্সিজেন আমদানি করা হয়। যেহেতু এখনো পর্যন্ত আমাদের দেশে করোনা পরিস্থিতি চলমান আছে, তাহলে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে আরও মজুদ রাখা প্রয়োজন।
বেনাপোল বন্দর দিয়ে সবচেয়ে বেশি অক্সিজেন আমদানি করে লিন্ডে বাংলাদেশ ও এক্সপেক্ট অক্সিজেন লিমিটেড। সময় সংবাদ, বেনাপোল। চট্টগ্রামের জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটিতে চলছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, আজকে মহড়ার পঞ্চম দিন এবং পঞ্চম দিনে মূলত যে অনুশীলনটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে স্থল, আকাশ এবং উড্ডয়নের সময় যে ধরনের জরুরি পরিস্থিতি মোকাবেলা করতে হয় সেই মোকাবেলার জন্য যে অনুশীলন দরকার সেটাই মূলত আজকের মহড়ায় অনুষ্ঠিত হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকান এয়ারফোর্সের একটি কার্গো বিমান এখানে অবস্থান করছে, তার পাশে বাংলাদেশ এয়ারফোর্সের একটি কার্গো বিমান রয়েছে। মূলত এই কার্গো বিমানগুলো অপেক্ষা করছে জঙ্গল থেকে একটি সেনাকে রেস্কিউ করে আনা হবে, গুরুতর আহত। সে আহত সৈনিককে কিন্তু আনতে যে ধরনের প্রাথমিক চিকিৎসাগুলো দেওয়া দরকার সেই চিকিৎসাগুলো কিভাবে দিতে হয় সেই ধরনের অনুশীলনটা কিন্তু সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং তারপরে হেলিকপ্টারে করে তাকে কিন্তু এই চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটিতে নিয়ে আসা হবে এবং তারপরে যে কার্গো বিমানগুলো দেখা যাচ্ছে সেই বিমানে উঠানোর পর তাকে যত দ্রুত সম্ভব যে কোনো একটি ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই যে পুরো পরিস্থিতি আসলে বিমান বাহিনীর সৈনিকরা বা যারা কর্মরত রয়েছেন তারা কিভাবে মোকাবেলা করবে সেই অনুশীলন কিন্তু আজকে হচ্ছে এবং সেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের যে বিমান বাহিনীর একটি যৌথ দল। এবং এই যে অনুশীলন সেই অনুশীলনে শুধুমাত্র যে আহত কিংবা একটা জরুরি পরিস্থিতি সেটা নয়, এর বাইরেও যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতিগুলো মোকাবেলা করা হবে, কিভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেই বিষয়গুলো থাকছে। এর বাইরে সার্ভাইভাল যে বিষয়গুলো অর্থাৎ সীমিত সম্পদের মধ্যে কিভাবে সেই সম্পদকে ব্যবহার করে বেঁচে থাকা যায় সেই অনুশীলনগুলো থাকছে। এবং মূলত এই অনুশীলন আজকে পঞ্চম দিন এবং যারা বিমান বাহিনী বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনী এবং ইউএস বিমান বাহিনী যারা আছেন তারা বলছেন যে এর মধ্য দিয়ে দুই বাহিনীর মধ্যে যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা সেগুলো বৃদ্ধি পাবে বলে তারা আশা করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেলের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ যাচ্ছে ভারতে। এবছর সরকার ৩৭ রফতানিকারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এরই মধ্যে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে গেছে। আজিজুল হকের তথ্য, শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশের বৃহৎ বাণিজ্য, সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক। এই সম্পর্ক আরও জোরদার করতে বিভিন্ন উৎসবে জনপ্রিয় খাবার ও পণ্য পাঠানো হয় ভারতে। দুর্গাপূজায় অতিথি আপ্যায়নে খাবারের প্রধান তালিকায় ইলিশ রাখেন ভারতীয় বাঙালিরা। আগে ইলিশ রফতানি উন্মুক্ত থাকলেও ২০১২ সালে তা বন্ধ হয়ে যায়। তবে ভারতীয় ব্যবসায়ীরা দুর্গাপূজায় ইলিশ আমদানির অনুরোধ জানালে অন্তর্বর্তী সরকার ১২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। প্রথম চালানে ৬টি প্রতিষ্ঠানের ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। ৫ অক্টোবরের মধ্যে শেষ হবে ইলিশ রপ্তানি। ৩৭টি প্রতিষ্ঠান ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে। এই ধারাবাহিকতায় ৬টি প্রতিষ্ঠান ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির জন্য আমাদের কাছে আবেদন করে এবং আমরা স্বাস্থ্য সনদ পরীক্ষা শেষে তাদেরকে ইলিশ মাছ রপ্তানির জন্য অনুমতি প্রদান করি। ভারতে ইলিশ রপ্তানি দু দেশের মধ্যে বাণিজ্য ও সৌহার্দ্যের বন্ধন আরও জোরদার করবে বলে মনে করেন রপ্তানিকারকরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজকে যে প্রথম চালান ইলিশ ভারতে যে রপ্তানি হচ্ছে তাতে করে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। এদিকে ভারতে ইলিশ রফতানির খবরে দেশের বাজারে বেড়েছে দাম। ১ মাস আগেও প্রতি কেজি ইলিশের দাম ছিল ১৪০০ থেকে ১৫০০ টাকা, যা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। তবে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি বিক্রেতাদের। কেজি ইলিশের দাম ২৫০০ টাকা ভাই। ৫০০ গ্রামেরটা ১২০০, ১৪০০, ১৩০০। বাঙালি জাতির উপরে সম্পূর্ণ এটা কি দিচ্ছে, চাপিয়ে দেওয়া আছে। অথবা এটা বাংলাদেশের উৎপাদন জিনিস, বাংলাদেশের জন্য ১২০০ টাকা ১০০০ টাকা হওয়া উচিত। গত বছর বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ৫৩২ মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল।
বাজারে দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের পান চাষিরা। তাদের দাবি 1 পণ পান 3 থেকে 5 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারের একটি পানের দামের সমান। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম অবস্থা তাদের। বরজে পানের পরিচর্যা করছেন কৃষক, অন্যদিকে পরিপক্ক পান করা হচ্ছে বাজারজাত। গত কয়েক মাসে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ পানের বাম্পার ফলন হয়েছে, তবে তাতেও দুশ্চিন্তায় চাষি। তারা জানান, গত বছর প্রতি পণ বড় পান 200 টাকা, মাঝারি 160 টাকা এবং ছোট পান বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়। অথচ চলতি বছর বড় পান 60 থেকে 70 টাকা, মাঝারি 30 থেকে 40 টাকা ও ছোট পান বিক্রি হচ্ছে 3 থেকে 5 টাকা দরে। এতে উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম অবস্থা তাদের। অনেকেই দাম না পেয়ে ক্ষোভে ফেলে দিচ্ছেন পান। গত 9 বছরের রেকর্ড ভাঙলো এইবার। বিগত দিনের থেকে এবার অনেক দাম কম, মালটা বিক্রি হচ্ছে না আর চাহিদা করে নিচ্ছে না। এই পানের বাজারে সকাল পান ভেঙে লেছে, পর খরচা টাকাটা কিন্তু উঠবে না, মানে হাটে পান লেগে যায়, মানে পান বেচতে পারে না, ফেলে দিছে। পানের দাম কম, খরচ উঠে না, চলতে পারি না। পান চাষিরা উৎপাদন খরচ যা হয়েছে তার অর্ধেক পাচ্ছে। পানের রফতানি বাড়ানোর দাবি কৃষক নেতাদের, আর বিকল্প ও লাভজনক ফসল চাষাবাদের পরামর্শ কৃষি বিভাগের। যে রপ্তানির ব্যাপারটা কমে গেছে, রপ্তানিটা দেখতে হবে। আর একটা হচ্ছে যে আসলে কৃষি বিভাগ কৃষি বিপণনকে নিয়ে সমন্বয় করতে হবে। যে সমস্ত ফসলগুলা লাভজনক হচ্ছে সেই ফসলগুলো আবাদের ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে কৃষকরা লাভবান হয় এবং কৃষকরা একটি বাণিজ্যিক আকারে তারা নিয়ে যেতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 15 হেক্টর জমিতে পানের চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় 5 হেক্টর কম। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। আসল শাকসবজি, ফল, হ্যাজেলনাট ও কোকোয়া বিনসের সমন্বয়ে তৈরি অর্গানিক নিউট্রিশন লিমিটেড নিয়ে এলো কারকুমা ভেজ স্প্রেড। এই উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের ব্র্যান্ড কারকুমা। জানানো হয়, কারকুমা তৈরি হয়েছে পুষ্টি সমৃদ্ধ পালং শাক, ব্রোকলি, মালবেরি ও গাজরের মতো সবজি দিয়ে। এটি বাংলাদেশের শিশুদের পুষ্টির চ্যালেঞ্জ মোকাবেলায় সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান হিসেবে কাজ করবে বলে দাবি করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ, কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মণ্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চীনের শীর্ষস্থানীয় ফ্যাশন প্রতিষ্ঠান সোহো ফ্যাশন গ্রুপ ঢাকায় আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করেছে। ঢাকায় সোহো ফ্যাশন গ্রুপে অফিস উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশান এভিনিউতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক বাজারে উদ্ভাবনী ডিজাইন, পূর্ণাঙ্গ সাপ্লাই চেইন, উচ্চমান ও মূল্যের পোশাক উৎপাদনের জন্য পরিচিত সোহোর যাত্রা বাংলাদেশে নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা শিল্প সংশ্লিষ্টদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান। এছাড়া উপস্থিত ছিলেন সোহো ফ্যাশন গ্রুপের চেয়ারম্যান মিস্টার লিয়ান জোঁ সহ রপ্তানিমুখী তৈরি শিল্প খাত সংশ্লিষ্টরা। That you this kind of a strength. বিশ্ববাজারে কমেছে গুঁড়া দুধের দাম, কমতির দিকে রয়েছে মাখন আর মোজারেলার দরও। তবে দাম বেড়েছে চেডার পনিরের। চলতি মাসের দ্বিতীয় নিলাম শেষে এমন তথ্যই জানিয়েছে গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটি। বিশ্ববাজারে কমছে গুঁড়া দুধ সহ বেশিরভাগ দুগ্ধজাত পণ্যের দাম। এমন তথ্যই মিলেছে দুগ্ধজাতীয় পণ্যের সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির চলতি মাসের দ্বিতীয় নিলামে। 2 সপ্তাহ ব্যবধানে 0.8% কমে প্রতি মেট্রিক টন ননিযুক্ত গুঁড়া দুধ হাতবদল হয়েছে $3,790। ননি ছাড়া গুঁড়া দুধের দামও কমেছে, প্রতি মেট্রিক টন বেচাকেনা হয়েছে $2,615। এই দুই পণ্যের দাম কমতির ওপর ভর করেই এবার নিলামে বিশ্ববাজারে 0.8% কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। গড়ে প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $4,041 আর মোট কেনা বেচা হয়েছে 39,093 মেট্রিক টন দুগ্ধজাত পণ্য। এদিকে মোটের ওপর দুগ্ধজাত পণ্যের নিলামের দর নিম্নমুখী হলেও 2 সপ্তাহ ব্যবধানে 2.2% বেড়ে প্রতি মেট্রিক টন চেডার পনিরের দাম উঠেছে $4,814।
17 সেপ্টেম্বরের নিলামে মাখনের দাম 0.8% কমে বিক্রি হয়েছে $6,892। এবারের নিলামে আরেক জনপ্রিয় পণ্য মোজারেলার হাতবদল হয়েছে $3,860। 2 সপ্তাহ আগের নিলামের তুলনায় কমেছে 9.6%। MS আরিফিন, সময় সংবাদ। কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ KCCI ও দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নতুন এই উদ্যোগে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। 2016 সালে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন FBCCI এর মধ্যে সহযোগিতা প্রোটোকল সই হলেও তেমন কার্যক্রম চোখে পড়েনি। এবার বাংলাদেশ দূতাবাস কুয়েতের সহযোগিতায় KCCI এর আমন্ত্রণে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরে যায়। মঙ্গলবার সকালে কুয়েত সিটির KCCI ভবনে বৈঠক হয় দুই দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের। আমরা এখানে কুয়েতের বিজনেস কাউন্সিল প্লাস কুয়েতি বিজনেসম্যান তাদের সাথে আজকে পার্টিসিপেট করেছি এবং তাদের প্রস্তাবনা শুনেছি। এনভায়রনমেন্ট দেখবো এবং তাদের সাথে আমরা যোগাযোগ করে নতুন করে আমরাও ইনভেস্ট করার ইন্টারেস্টেড আছে এবং আমরা ওনাদের সাথে সহযোগিতা করব। বৈঠকে তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা। কমার্স থেকে এবং বিভিন্ন ওষুধ কোম্পানি, গার্মেন্টস কোম্পানি আমরা বিভিন্ন প্রতিনিধি দিয়েছি। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একে অপরের জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিঙ্ক এটা গুড রিলেশন উই আর স্টার্টিং নাও। 2016 সালে প্রোটোকলে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন ও যৌথ উদ্যোগের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে এগোয়নি। এবার নতুন করে সূচনা করতে চান বলে জানান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং কুয়েতের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মধ্যে একটি প্রোটোকল অফ কোঅপারেশন স্বাক্ষরিত হয়। দুঃখজনক হলো সত্য যে 2016 সাল থেকে 2025 এই 9 বছরের মধ্যে কোনো আমাদের বৈঠকও একসাথে অনুষ্ঠিত হয়নি। তো বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে আমরা এই বৈঠকটি আয়োজন করতে পেরেছি এবং আমাদের মিনিস্ট্রি অফ কমার্স এখানে সহযোগিতা করেছেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত মহাপরিচালক ফিরাজ মোহাম্মদ আল উদেহ বলেন, এই বৈঠক ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার পথ খুলে দেবে। বাংলাদেশের জন্য কুয়েতের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে। আজকের বৈঠকের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও কুয়েতি ব্যবসায়ীদের সরাসরি আলোচনার মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা। আমরা বাংলাদেশের প্রতিনিধি দলের পাশে আছি এবং ভবিষ্যতেও সব ধরনের সহায়তা অব্যাহত রাখব। দ্বিপাক্ষিক বাণিজ্য এখনো সীমিত হলেও নতুন প্রোটোকল ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ কুয়েত অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে বলে মনে করছেন অনেকে। কুয়েতে চেম্বার অব কমার্সে অনুষ্ঠিত কুয়েতের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের এই বৈঠকে বাংলাদেশের জন্য নতুন এক দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতের চেম্বার অব কমার্স থেকে মঈন সুমন, সময় সংবাদ। আনুষ্ঠানিকভাবে সকল ব্যবহারকারীদের জন্য iOS 26 অপারেটিং সিস্টেম উন্মুক্ত করছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। স্থানীয় সময় সোমবার প্রকাশিত অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটিকে অ্যাপলের সবচেয়ে বড় সফটওয়্যার আপডেটগুলোর একটি বলা হচ্ছে। নতুন এই অপারেটিং সিস্টেমে যোগ হয়েছে আধুনিক লিকুইড গ্লাস ডিজাইন, ফোন অ্যাপে এসেছে নতুন কল স্ক্রিনিং ও হোল্ড অ্যাসিস্ট ফিচার, মেসেজিং সেবায় যুক্ত হয়েছে গ্রুপ পোল, কাস্টম ব্যাকগ্রাউন্ড এবং আরও উন্নত ফিল্টারিং ব্যবস্থা। পাশাপাশি রয়েছে অ্যাডাপটিভ পাওয়ার মোড, যা ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে সহায়তা করবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 13 মাসে বন্ধ বিজিএমইএ এর 154 কারখানা, কাজ হারিয়ে বেকার 1.5 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া বিনিয়োগ কর্মসংস্থান বাড়ার সুযোগ দেখছেন না উদ্যোক্তা। ভারত চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশের জন্য ভারসাম্য রক্ষায় চ্যালেঞ্জ। রাজনীতির চেয়ে বাণিজ্য বিনিয়োগ স্বার্থে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। এবং মংলা সমুদ্র বন্দর দিয়ে বেড়েছে আমদানি রফতানি, গড়ে উঠেছে শিল্প কারখানা, ইপিজেড ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল, 30,000 নতুন কর্মসংস্থান। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সময় সংবাদের সঙ্গে থাকবেন জান্নাতুল দোলনা। ধন্যবাদ জ্যাফলিন। সময় সংবাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। সঙ্গে থাকুন সময়।